বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিজিত লাহিড়ী আয়েশিকে বলে, আয়েশি, আমার নামে কেস হয়েছে, সব কয়টা লিগ্যাল কেস, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। তোমার কাছে দুইটা অপশন আছে, হয় আমি এখন তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর নইলে আমি একাই এখন এখান থেকে চলে যাব আয়েশি। সারা জীবনের জন্য আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। বিজিতের কথা শুনে আয়েশি অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে আয়েশির মা বিজিতকে বলে, এটা কি করে হয় বাবা? এইভাবে কি কখনো বিয়ে হয় নাকি? তুমি সিঁদুর পরাবে আর আমার মেয়ে তোমার সাথে চলে যাবে? প্রাচী বলে, বুঝতে চেষ্টা করো, এভাবে বিয়ে হয় না। বিজিত বলে, ঠিক আছে, তবে আমি একাই চলে যাচ্ছি। এই বলে বিজিত যেতে চাইলেই বাবিন বিজিতের হাত টেনে ধরে। বাবিন বলে, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাবে তুমি? একবার মেয়েটার দিকে তাকাও, দুদিন ধরে মেয়েটা কেঁদে যাচ্ছে। বিয়ের আসরে কতটা অপমান সহ্য করতে হয়েছে ওকে, বোঝো তুমি সেটা? আমাদের বাড়ির মেয়ে লগ্নভ্রষ্ট হয়েছে। তখনই সেখানে আসে ভানু। ভানু এসে বলে, যতই লগ্নভ্রষ্টা হোক, ওইসব লগ্নভ্রষ্টায় কিচ্ছু যায় আসে না, কিন্তু এইভাবে ও আয়েশিকে নিয়ে যেতে পারে না। শোনো বিজিত, তোমাকে হয় শাস্ত্র অনুযায়ী আয়েশিকে বিয়ে করতে হবে, আর নইলে রেজিস্ট্রি বিয়ে করতে হবে, এছাড়ার অন্য কোনো অপশন নেই। তখনই সেখানে আসে নন্দিনী। নন্দিনী এসে বিজিতকে বলে, এত কিসের তাড়া তোমার? হ্যাঁ, এত কিসের তাড়া? কোথায় যাবে তুমি? শুনলাম তোমার কোম্পানির হেড অফিসে নাকি ঝামেলা চলছে। তো তোমার কোম্পানির হেড অফিস কোথায়? আবুধাবি নাকি সিঙ্গাপুর? কি হলো, উত্তর দাও। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি তোমার প্রফেশন? কিসের কোম্পানি তোমার? আয়েশি, কি জানিস বিজিতের কিসের কোম্পানি? তখনই বিজিত বলে, আমি কি কাজ করি সেটা না হয় এখানকার কেউ জানে না, কিন্তু জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, তারা কি কাজ করে, তাদের কিসের কোম্পানি সেটা কি কেউ জানে? এই মুখার্জি বাড়ির যে টাকাগুলো আসে, সেই টাকাগুলো কোথা থেকে আসে কেউ কি সেটা জানে? সেই টাকাগুলো এই বিজিত লাহিড়ীর কাছ থেকে আসে। সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি হলো আমার চাকর, বুঝতে পেরেছ? ওরা আমার চাকর। তখনই নন্দিনী বলে, চুপ, একদম চুপ, অসভ্যের মতন কথা বলবে না। বিজিত লাহিড়ী আয়েশিকে বলে, দেখো আয়েশি, আমার যা বলার আমি বলেছি, এবার তুমিই সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? তুমি কি আমার সাথে যাবে নাকি আমি একাই চলে যাব? তখনই আয়েশি বলে, বিজিত, বিজিত তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে আয়েশি নিজের ঘরে চলে যায়, এক ছুটে চলে যায়। বিজিত আয়েশের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে আয়েশি ফিরে আসে, হাতে সিঁদুর কৌটো নিয়ে। আয়েশিকে দেখে সবাই বলতে থাকে, আয়েশি এমনটা করিস না। কিন্তু না, আয়েশি কারোর কোনো কথাই শুনতে চায় না। সে বিজিতকে বলে, সিঁদুর পরিয়ে দাও। আয়েশির মা বলে, এমনটা করিস না আয়েশি, অন্তত তোর বাবা তোর জেঠুকে আসতে দে, আমার কথা শোন। এমনকি প্রাচীও বারবার করে আয়েশিকে বোঝাতে থাকে। ভানুও আয়েশিকে বোঝায়, কিন্তু আয়েশি কারোর কোনো কথাই শোনে না। বাবিন বলে, তুই বিজিতকে ভালোবাসিস তাই তো? ঠিক আছে, তবে বিজিতের হাত থেকে সিঁদুর পর আর এখান থেকে চলে যা। এটা শুনে ভানু বাবিনকে বলে, এটা কি বলছো তুমি? ও মুখার্জি বাড়ির মেয়ে, ওর বিয়ে কিনা এভাবে হবে? এইভাবে কি কখনো বিয়ে হয় নাকি? দায়িত্ব জ্ঞানহীন মানুষের মতো কেন কথা বলছো? একটা কথা বলার আগে দায়িত্ব নিয়ে বলো। তখনই নন্দিনী বলে, ভানুর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যিই ভীষণ অবাক হয়ে যাচ্ছি আমি, যেন ভূতের মুখে ভগবানের নাম। কিন্তু এই বাড়ির অন্য সবার কথা শুনে আমি আরও বেশি অবাক হচ্ছি। এভাবে আয়েশিকে ও কী করে নিয়ে যেতে পারে? হ্যাঁ, কী করে নিয়ে যেতে পারে? আয়েশি, তুই কেন বুঝতে পারছিস না? বিজিতের নামে অনেকগুলো এফআইআর আছে, আর কি কি ক্ষেত্রে আছে তুই সেটা ভাবতেও পারবি না। ও অনেক জটিল কেসে জড়িয়ে আছে। আয়েশি, তুই বিজিতকে বিয়ে করলে কোনো দিন সুখী হতে পারবি না। তুই তার থেকে বরং সৎ কোনো ভালো ছেলেকে বিয়ে করিস, তুই সত্যিই সেটেলড হতে পারবি, তোর লাইফটা খুব ভালো থাকবে আয়েশি। তখনই আয়েশির মা বলে, থাক, তোমার মুখে আর বিয়ের কথা মানায় না। তোমার তো নিজের বিয়ের কোনো নাম নেই, ভালো ছেলেটাকে অপেক্ষা করিয়ে রেখেছ, আর নিজে এসব কুট কাচালি করছো। এইসব কুট কাচালি ছাড়া আর কী বা করতে পারো তুমি? তখনই প্রাচী বলে, প্লিজ এভাবে তোমরা বড়দের সাথে কথা বলো না। নন্দিনী আয়েশিকে বিজিতের ব্যাপারে বলতে চাই। নন্দিনী বলে, বিজিতের ব্যাপারে আমি অনেক তথ্য জানি আয়েশি, তুই আমার কথাগুলো শোন, আমি তোকে সবটা বলতে চাই। আয়েশি বলে, প্লিজ বড়দি, তুই অন্তত আমার কানে বিষ ঢালিস না। আরাধ্যের লাইফটা তো তোরা নষ্ট করেই দিয়েছিস। আরাধ্যের লাইফটা এখনও ভালো নেই, আর এখন আবার তোরা আমাকে এসব বোঝাচ্ছিস। প্লিজ, আমি কোনো কিছু শুনতে চাই না। বিজিত, তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। অন্যদিকে দেখানো হয় তটিনী নার্সের থেকে ফোন নেয়।
বারবার করে শিবপ্রসাদকে কল করে। তটিনী বলে কলটা রিসিভই করছে না, নিশ্চয়ই ক্লায়েন্ট মিটে ব্যস্ত আছে। মানুষটা দিনরাত আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরপরে তটিনী নন্দিনীকে কল করে। নন্দিনী তটিনীকে বলে, তটিনী এখন তুই ফোনটা রাখ। এই বাড়িতে যে ঘটনা হচ্ছে সেটা আটকানোর মতন এখন বাড়িতে কেউ নেই, আমাকে আটকাতেই হবে। তখনই তটিনী বলে, দিদি কি হচ্ছে? নন্দিনী বলে, বিজিত আয়ুষীকে সিঁদুর পরিয়ে দিল আর এখনও আয়ুষীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তটিনী বলে, কি বিজিত আয়ুষীকে সিঁদুর পরিয়ে দিয়েছে, ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে? দিদি তুই আটকা। তটিনী বলে, আমি কি করে আটকাবো? আমি একজন লয়ার হয়ে কি করে আটকাবো বল? তখনই তটিনী বলে, আমি জানি না দিদি, যে করেই হোক তুই আটকা। এরপরই তটিনীর কল কেটে দেয় আর নিশা প্রকাশকে পুরো বিষয়টা জানায়। তটিনী নিশাকে বলে, এক্ষুনি মুখার্জি বাড়ির সামনে যাও, বিজিত লাহিড়ী বেরিয়ে যাচ্ছে, ওকে অ্যারেস্ট করো। নিশা বলে ওকে। এরপরই নিশার প্রকাশ মুখার্জি বাড়ির সামনে এসে অপেক্ষা করে। এদিকে নন্দিনী আয়ুষী আর বিজিতকে আটকাতে চায়। নন্দিনী বলে, আয়ুষী এইভাবে তোরা যেতে পারিস না, আমার কথা শোন আয়ুষী। আয়ুষী তখন নন্দিনীকে ধাক্কা দিলে নন্দিনী আয়ুষীকে সপাটে চড় মারে। আয়ুষী তবুও থামে না, বিজিতকে বলে চলো। এরপরেই বিজিতের হাত ধরে গাড়ি করে চলে যায় আর নিশা প্রকাশ সেই গাড়িকে ফলো করে। এরপর দেখানো হয় ডক্টর তটিনীর কেবিনে এসেছে। ডক্টর তটিনীকে বলে, আপনার একটি অপারেশন করা হবে। তটিনী বলে, অপারেশনে কেমন খরচ আসবে ডক্টর? তখনই ডক্টর জানায়, সেটা তো হসপিটাল কর্তৃপক্ষই বলতে পারবে, তবে হ্যাঁ, এই অপারেশনে অটির পুরো বিষয়টা আমি আপনার সাথে ডিসকাস করতে এসেছি। তটিনী বলে, আচ্ছা এই অপারেশনের পরে আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবো তো? তখনই ডক্টর বলেন, হ্যাঁ আপনি পারবেন তো, আপনি তো একজন হাউস ওয়াইফ, রান্না করা, বাসন মাজা, সংসারের যাবতীয় কাজই করতে পারবেন। তখনই তটিনী বলে, আর দৌড়ানো, আমি দৌড়াতে পারবো? আমি যদি কাউকে তাড়া করি, কারোর সঙ্গে ফাইট হয় আমার, যদি আমি জাম্প করতে চাই, আমি কি পারবো? আমি চেম্বার চালাতে পারবো? তটিনীর কথা শুনে ডক্টর অবাক হয়ে যায়। ডক্টর বলে, আপনি এসব কী কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কে বলুন তো? তটিনী বলে, আমি একজন গৃহিণী। ডক্টর বলেন, আপনি যদি একজন গৃহিণী হন তো এই ধরনের কথাগুলো কেন বলছেন? তখনই তটিনী বলে, না ডক্টর কিছু নয়, এমনিতেই বলেছি। ডক্টর ওখান থেকে চলে যায়। বিষয়টি ভারী অদ্ভুত লাগে তার। এদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি আসে তটিনীর কেবিনে সেই অপারেশনের ব্যাপারে কথা বলতে। তটিনী বলে, অপারেশনে তো অনেক খরচ, তোমার কাছে তো এখন অত টাকা নেই, এখন থাক না, অপারেশন করতে হবে না, যখন হাতে টাকা আসবে তখন না হয় করব। তখনই শিবপ্রসাদ বলে, না তটিনী, এই অপারেশনটা জরুরি, এই অপারেশন তো করতেই হবে, নইলে তুমি কি করে আমার সারা বাড়ি ঘুরে বেড়াবে বলো তো? তোমাকেও তো আমার সংসারের প্রয়োজন, সংসারটাকে তো তোমাকেই সামলাতে হবে তটিনী, আমি তো হাতে হাতে সাহায্য করি মাত্র। তটিনী বলে, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে? শিবপ্রসাদ বলি, ওই নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, এমনিতেও তো আমি তোমাকে কিছুই দিতে পারি না, বছরে 4টি শাড়ি, এই দিয়ে তো যাচ্ছে তোমার দিন, একটা ভালো জায়গায় ঘুরতেও যেতে পারি না, ভালো রেস্টুরেন্টে তোমাকে খাওয়াতেও পারি না, তাই এই অপারেশনটা করতে দাও তটিনী, এটা করা জরুরি, তোমাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হলে এই অপারেশন করতেই হবে, আমি যে করেই হোক ম্যানেজ করব। তটিনী বলে, তুমিও তো কখনো নিজের জন্য কিচ্ছু নাও না, একটা পুরনো মাফলার আর হাফ সোয়েটার দিয়ে শীতটা কেটে গেল, আচ্ছা আমার বরের বুঝি ঠান্ডা লাগে না? শিবপ্রসাদ বলে, চলছে তো, এভাবেই থাকুক না ভালোবাসা। এই বলে শিবপ্রসাদ অপারেশনের ব্যাপারে ডক্টরের সাথে কথা বলতে ওঠে। তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি এসে শিবপ্রসাদকে বলে, তোমার মতন দায়িত্বজ্ঞানহীন ছেলে আমি আর দুটো দেখিনি, আমার মেয়ের এত বড় দুর্ঘটনা ঘটেছে আর তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করোনি কেন বলো তো? আর এটা কি নার্সিংহোম? হ্যাঁ, এইরকম হসপিটালে তো আমার বাড়ির কাজের লোকেরাও ভর্তি হয় না, আর তুমি কিনা সত্যজিৎ মুখার্জির মেয়েকে এখানে ভর্তি করিয়েছো? আমি আজই তটিনীকে এখান থেকে নিয়ে যাব, এর চাইতে আরও ভালো, হাজার গুণে ভালো হসপিটালে আমার মেয়ে থাকবে, তাকে বড় ডক্টর দেখবে, আমার মেয়ের চিকিৎসার যাবতীয় খরচ আমি দেব। তখনই শিবপ্রসাদ বলে, হসপিটাল আর রেস্টুরেন্টের মধ্যে মনে হয় পার্থক্যটা গুলিয়ে ফেলেছেন। দেখুন, দামি হসপিটাল হওয়া জরুরি নয়, বরং একজন ভালো চিকিৎসকের প্রয়োজন, আর আমি সেটা এই হসপিটালেই পেয়েছি। তটিনী এই হসপিটালেই থাকবে, অন্য কোথাও যাবে না। সত্যজিৎ মুখার্জি বলে, চুপ করো তুমি, সামান্য 2 টাকার বিমা কোম্পানির কমিশন এজেন্ট হয়ে আমার মুখের ওপরে কথা বলছো? তুমি তোমার মেয়েকে ঠিক করে খাওয়াতেও পারো না,
তাকে ভালো কোনো জামা কাপড় দিতে পারো না, এমনকি আমার নাতি নাতনিদেরও কোনো শখ মেটাতে পারো না, আবার মুখে বড় বড় কথা, যত সব টিপিক্যাল মিডিল ক্লাস। তটিনী তখন বলে, প্লিজ ড্যাডি, তুমি আমার বরকে অপমান করো না। তখনই বাবিন বলে, এটা তুই কি বলছিস তটিনী? যখনই জেঠুমণি তোর কথা জানতে পেরেছে, জেঠুমণি ছুটে এসেছেন। বাড়িতে আয়শিকে নিয়ে এমনিতে এত ঝামেলা চলছে, তবুও জেঠু তোর কাছে চলে এসেছে, কারণ জেঠু তোর অসুস্থতার খবর পেয়ে অস্থির হয়েছেন, উনি চিন্তিত সেই জন্য। আর তুই কি না জেঠুকে এই কথা বললি? প্রাচী বলে, ছোটদি ভাই, ডক্টরের সাথে জেঠুমণি কথা বলেছেন, ডক্টর বলেছেন এই অপারেশনে অনেক টাকা লাগবে, তাই জেঠু যেটা বলছে তুই সেটা শোন। তটিনী বলে, লাগুক, অনেক টাকা লাগলে আমার বর সেটা ম্যানেজ করবে। যেটা শুনে সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।